হাওড়ে আতঙ্ক, বজ্রপাত, 4 বছরে সুনামগঞ্জে 68 মৃত্যু। বিদ্যুৎ নেই, ডিজেল নেই, সেচের অভাবে বোরো উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়নে 11 দফা কর্মপরিকল্পনা। এবং চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 117তম আসর। দেখছেন এটি নিউজ। বিকাল 4টার দেশের খবরের সঙ্গে আছি আমি মেহেদি মৃথা। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। হাওড়ে আতঙ্কের নাম বজ্রপাত। গত 18 এপ্রিল একদিনে দেশের কয়েকটি জেলায় বজ্রপাতে 13 জন প্রাণ হারান, তার মধ্যে সুনামগঞ্জেরই 5 জন। দেশের সবচেয়ে বজ্রপাত প্রবণ এলাকা সুনামগঞ্জের হাওড়াঞ্চল। গত 4 বছরে জেলাটি বজ্রপাতে মৃত্যুর সংখ্যা 68, যাদের অধিকাংশই হাওড় চাষী ও জেলে। সুনামগঞ্জ থেকে প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাওড় জেলা সুনামগঞ্জ জেলার 1/3 অংশ মানুষ কৃষি নির্ভর। বিশেষ করে বোরো ধান ঘরে তুলতে পারলে হাসি ফুটে কৃষকের মুখে। তবে ধান গোলায় তুলতে তাদের নিতে হয় জীবনের ঝুঁকি। আকাশ কালো করে ঝড় শুরু হলেই আতঙ্ক। প্রতি বর্ষায় বজ্রপাতে বাড়ছে মৃত্যুর মিছিল। এবছরের 19 এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জের হাওড়ে প্রাণ হারিয়েছেন 7 জন। পরিসংখ্যানে দেখা যাচ্ছে 2022 সালে 6, 23 সালে 29, 24 সালে 11, 25 সালে 15 জনের মৃত্যু হয়েছে। বেসরকারি হিসেবে এই সংখ্যা আরো বেশি বলে মনে করেন ভুক্তভোগীরা। ঠাডায় মানুষের আরো লামে না, ঠাডায় মানুষ মরে জায়গা ধানটা করেই কষ্ট করিয়া তুলতেও কষ্ট হয়। হ্যাঁ, আর এই ঠাডা বাড়া মানুষ আক্রান্ত ভাবে মারা যায়। প্রাকৃতিক এই দুর্যোগ থেকে রক্ষা পেতে বজ্র নিরোধক দণ্ড স্থাপন ও তালগাছ রোপণ সহ নানা প্রকল্প হাতে নিলেও কোনোটি সফলতার মুখ দেখেনি। কার্যকর উপায় বা করণীয় তাহলে কি? আমাদের প্রত্যাশা থাকবে যে সরকার হাওড়ের মানুষের জীবন রক্ষায়, বজ্রপাতের ঝুঁকি কমানোতে অবশ্যই পরিকল্পিতভাবে একটি উদ্যোগ গ্রহণ করবেন। বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে এখানে বজ্রপাত যে বেশি হচ্ছে সেটার থেকে মানুষকে রক্ষা করা যায় কিভাবে সেটার ব্যবস্থা গ্রহণ করা। তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানালেন, বজ্রপাত থেকে কৃষকদের রক্ষায় উঠান বৈঠক সহ মাঠ পর্যায়ে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার। বিভিন্ন জনসচেতনতামূলক যে কার্যক্রমগুলো আছে সেগুলো চালাচ্ছি। মসজিদ, মন্দির এবং স্কুল কলেজগুলোতেও আমাদের ওই প্রচারণা কার্যক্রম চালু আছে। বজ্রপাতের সময় প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো না গেলেও সচেতনতা আর প্রস্তুতির মাধ্যমে কমিয়ে আনা সম্ভব প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বাড়ছে লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের ঘাটতি দিন দিনই প্রকট হয়ে উঠছে, যার প্রভাব পড়ছে কৃষি খাতে। সেচ দেওয়া যাচ্ছে না ফসলের ক্ষেতে, ফিলিং স্টেশন থেকেও মিলছে না ডিজেল। ফলে উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক। এসএসসি পরীক্ষার্থীরাও পড়েছে লোডশেডিং এর বিপাকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের নেতিবাচক প্রভাব পড়েছে কৃষি ও পোল্ট্রি খাতে। বড় চাষিরা বলছেন এ সময়ে ধানের ক্ষেতে পর্যাপ্ত পানি দেওয়া প্রয়োজন, কিন্তু বিদ্যুৎ ও ডিজেল ঘাটতিতে তা সম্ভব হচ্ছে না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তীব্র তাপদাহে পোল্ট্রি শিল্পে ব্যাহত হচ্ছে ডিম ও বাচ্চা উৎপাদন। লোডশেডিং এর কারণে হইতেছে আমাদের মুরগি ডিম পারতেছে না, গরমে মুরগি মারা গেছে, স্ট্রোক হইতেছে। 1 ঘন্টা কারেন্ট থাকে 3 ঘন্টায় থাকে না। জেনারেটর আছে, জেনারেটর তো পাম্পে গেলে তেল পাওয়া যায় না। পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া লাগবে খেতে। কারেন্টটা যদি ভালো মতো না পাই আমাদের কৃষকদের প্রচুর লস। মুন্সিগঞ্জেও একই চিত্র। গ্রামাঞ্চলে প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। বোরো ধান সহ বিভিন্ন ফসলের সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুতের ঘাটতি দীর্ঘায়িত হলে উৎপাদনে বড় ধরনের ধস নামতে পারে বলে আশঙ্কা চাষিদের। কারেন্ট নাই, কারেন্টের জন্য পানি দিতে পারে না, বৃষ্টি নাই, এই অবস্থার লেগা হইতাছে। ভেন্ডি যা আছে সব মরে গেছে। কারেন্ট থাকে না, সময় মতন মোটর চলে না। এবছর খরায় অনেক ক্ষতি হইতেছে, ফসল আদিতে অনেক সমস্যা। নাটোরের গ্রামাঞ্চলেও দিনে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ধান ক্ষেত। কিছু ক্ষেত্রে ডিজেল চালিত পাম্প ব্যবহার হলেও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। দিনের ভিতর 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ থাকে না, যার ফলে শস্য ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে এবং আমাদের জীবনযাত্রা অস্থির হয়ে যাচ্ছে। লোডশেডিং এর কারণে যে পাট বুনেছে, এখন পাটের গাছ বাড়াবি না,
তারপর আপনার যে ভুট্টার ফলন কমে যাবে। আমরা চাই যে লোডশেডিংটা নিরসন হোক। একই সমস্যায় ভোগান্তি আর দুশ্চিন্তায় দিন পার করছেন রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও সাভার সহ দেশের বিভিন্ন জেলার কৃষকরা। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আধুনিক ও বাসযোগ্য কুমিল্লা সিটি কর্পোরেশন গড়ে তুলতে 11 দফা কর্মপরিকল্পনা প্রকাশ করেছে কুমিল্লা বাঁচাও মঞ্চ। দুপুরে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত এক সেমিনারে কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কুমিল্লা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে এই প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়। জেলার দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যা থেকে উত্তরণের জন্য সীমানা বৃদ্ধি ও প্রশাসনিক রূপান্তর, ইপিজেডের বর্জ্য ও দূষণ নিয়ন্ত্রণ, অর্থনৈতিক করিডোর ও বন্দর সংযোগ, সমন্বিত গণপরিবহন ব্যবস্থার মতন প্রস্তাবনা রাখা হয়েছে। সেমিনারে অংশ নিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জেলার নাগরিক ভোগান্তি বেড়েছে। সঠিক পরিকল্পনা না নেয়ায় কুমিল্লার অগ্রগতি ধীর হয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলেও জানান বক্তারা। সংবাদের প্রথম পর্ব শেষ করব ঐতিহ্যের খবর দিয়ে। চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 117তম আসর। এবারে প্রতিযোগিতায় 120 জন বলি অংশ নিচ্ছেন। লালদিঘি ময়দান থেকে সরাসরি যুক্ত হয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, জব্বারের ঐতিহ্যবাহী বলি খেলা অনেকদিন ধরেই প্রচলিত রয়েছে, এবারের আয়োজন ঠিক কেমন দেখছেন? প্রথম যে বলি খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটির কিন্তু সূচনা হয় 1909 সালে ব্রিটিশ আমলের, যখন ব্রিটিশরা বাংলাদেশ সহ অর্থাৎ পাকিস্তানের এই অংশে যখন তারা মানে বিভিন্নভাবে নির্যাতন করছিল, তখন এখানকার ঐক্যবদ্ধ করার জন্য সমাজে এই খেলাটি কিন্তু প্রচলন করা হয় এবং এই খেলাটি প্রচলন করেন তৎকালীন জব্বার সওদাগর। ঠিক তারই প্রেক্ষিতে আজকে 109তম আসরে এসেও আমরা দেখতে পেয়েছি এই আসরটি কিন্তু এখনও কন্টিনিউ করছে। তবে এইবার এই জব্বারের বলি খেলার মধ্যে আমরা এসে দেখতে পেয়েছি এখানে কিন্তু এখন এবার 80 জন বলি এই জব্বারের বলি খেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি যে যারা ভালো করবে, অর্থাৎ গতবারের যে চ্যাম্পিয়ন রানার্স আপ সেরকম 2 জন বলিও কিন্তু রয়েছেন। আর এইবার আমরা দেখেছি এর মধ্যে যে 4 জন সেরা থাকবেন, তাদের মাধ্যমে মূলত সর্বশেষে যে প্রতিযোগিতা হবে। এবং এখানকার প্রথমে আমরা দেখেছি 3টা বাজে পুলিশ কমিশনার এই প্রতিযোগিতা উদ্বোধন করেছেন এবং বিকেলবেলা সিটি মেয়র এসে এখানকার পুরস্কার বিতরণ করবেন, সেজন্য তথ্য আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলে বলি খেলাটি এখনও চলছে। এটি 80 জন বলির মধ্যে সর্বশেষ যে কে বিজয়ী হয় সেটি আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনাদেরকে জানাতে পারবো। তো আপাতত বলি খেলাটি শুরু হয়েছে এবং এই বলি খেলাকে ঘিরে 2 কিলোমিটার জুড়ে চট্টগ্রামে মেলা হচ্ছে এবং এটি চট্টগ্রামের একটি সংস্কৃতি, অর্থাৎ এখানে নানান ধরনের মানুষ এসে এখানে এই মেলাতে নানান জায়গা থেকে এসে এখানে অংশ নেয়। এই বলি খেলাকে কেন্দ্র করে আমাদের চট্টগ্রামের গৃহিণীরা সবসময় তৈরি থাকে যে কখন এখান থেকে ঘরের গৃহস্থলী থেকে আরম্ভ করে দরকারি সমস্ত পণ্য তারা কিনবে। ঠিক বলি খেলা এবং মেলা এটি আসলে চট্টগ্রামের প্রাণের মেলায় এখন রূপ নিয়েছে। আর আপনারা তো দেখতে পাচ্ছেন সেই বলি খেলাটি এখনও চলছে। যেটা বলছিলাম, পরবর্তী সংবাদে হয়তো আমরা আপনাদেরকে আবার যে কে চ্যাম্পিয়ন হলো বা কে রানার্স আপ হলো 117তম আসরে সেটি আমরা জানাতে পারবো। পারভেজ, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার সাথে যোগাযোগ রাখবো। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। তিনি জানাচ্ছিলেন ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা সম্পর্কে। দর্শক, বিকেল 4টার দেশের খবরে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। মালয়েশিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর মুজাহিদ নিহতের ঘটনায় দেশটির সেনা কর্মকর্তা রিমান্ডে। কাপ্তাই লেকে মাছ ধরায় 31 জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা। বিরতির আবারও স্বাগত বিকেল 4টার দেশের খবরে। চাঞ্চল্যকর তনু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সেনা সদস্য হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিস্তারিত জানতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। তনু হত্যার মামলার প্রথম আসামি সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে
3 দিনের রিমান্ড শেষে কিন্তু আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের যে বিচারক তিনি কিন্তু কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি গত বুধবার যিনি তদন্ত কর্মকর্তা রয়েছেন তিনি তার আবেদনের প্রেক্ষিতে কিন্তু 3 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত, এবং সেই 3 দিনের রিমান্ড শেষে কিন্তু আজকে দুপুরে চিফ জুডিশিয়াল কোর্টের যে বিচারক তিনি এই সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন। আমরা যতটুকু জেনেছি দীর্ঘ 10 বছর পর এই কুমিল্লার কলেজ ছাত্রী এবং সংস্কৃতিকর্মী তনু হত্যা মামলার প্রথম যে আসামিটি গ্রেপ্তার হলো তিনি হাফিজুর রহমান, এবং এই হাফিজুর রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকে তার পরিবারের যে আশা সেটা কিন্তু আসলে এই যে বিচারের যে প্রক্রিয়া তারা আশা দেখতে শুরু করেছেন, এবং তনুর বাবা কিন্তু দাবি করেছেন যে আসামি প্রথম গ্রেপ্তার হয়েছে তার সাথে আরও যারা জড়িত আছে সকলকে যেন এই ধর্ষণ এবং হত্যা মামলার যারা আসামি রয়েছেন তাদেরকে যেন পুনরায় গ্রেপ্তার করা হয় সেটাই তনুর পরিবার চাচ্ছেন। এবং যারা কুমিল্লার সংস্কৃতিকর্মী রয়েছেন, যারা তনুর সহকর্মী আছেন, তারাও কিন্তু দীর্ঘ 10 বছর আগে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রতিবাদ জানিয়েছেন। দেশ জুড়ে এই তনু হত্যার কিন্তু বিচারের দাবিতে কিন্তু উত্তাল ছিল কুমিল্লা সহ সারা দেশে ছিল, এবং দীর্ঘ 10 বছর পর এই হত্যা মামলাটির প্রথম যে আসামি সাবেক ওয়ারেন্ট অফিসার তাকে কিন্তু 3 দিনের রিমান্ড শেষে আজকে কিন্তু বিচারক কারাগারে পাঠিয়েছেন। এবং আমি যদি বলি যে আসলে এই 2016 সালে 20 মার্চে কিন্তু এই তনুর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি এটি ক্যান্টনমেন্টের এলাকার ভিতরে কিন্তু তাকে ধর্ষণ করার পর তাকে হত্যা করা হয় বলে এরকম অভিযোগ রয়েছে। এবং মূলত এই হত্যাকাণ্ড। জীবন, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গাড়ির ধাক্কায় বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর মুজাহিদ মিল্লাদের নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মালয়েশিয়া বেড়াতে গিয়ে বৃহস্পতিবার 2 গাড়ির সংঘর্ষে নিহত হন বাংলাদেশি নাগরিক মুজাহিদ মিল্লাদ। এ ঘটনায় আহত হন তার স্ত্রী তাবাসসুম আবিদা। জানা গেছে, মালয়েশিয়ার এক সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ভুল লেনে ঢুকে পড়ে এবং বিপরীত দিক থেকে আসা মুজাহিদ আবিদা দম্পতিকে বহনকারী গাড়িকে চাপা দেয়। মুজাহিদ মিল্লাদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছের নন্দীপাড়ার বাসিন্দা বাসির মিয়ার ছেলে। স্ত্রীকে নিয়ে তিনি সিলেটে বসবাস করতেন। মিল্লাদের মৃত্যু সংবাদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক মালয়েশিয়ার সেনা কর্মকর্তার শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী। জাতিসংঘের স্থায়ী ফোরামে সন্তুল আরমার নাতনি অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমার ভুল তথ্য উপস্থাপনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকাল 11টায় চেঙ্গি স্কয়ার থেকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এবং অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌর শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত 20 এপ্রিল নিউ ইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের 25তম অধিবেশনে জনসংহতি সমিতি সন্তু গ্রুপের প্রতিনিধি চঞ্চনা চাকমা ও আগস্টিনা চাকমা বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা পাহাড়ের পরিবেশ অস্থিতিশীল করতে এবং পাহাড়ি বাঙালি সহাবস্থা নষ্টের পায়তারা। তাদের বক্তব্য রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিমূলক বলেও অভিযোগ তোলেন বক্তারা। বিকেল 4টার দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত বিকেল 4টার দেশের খবরে। রাঙামাটির কাপ্তাই হ্রদে বন্ধ করা হয়েছে মাছ ধরা। মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে শুক্রবার রাত 12টার পর থেকে 3 মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা থাকবে আগামী 31 জুলাই পর্যন্ত। জেলা প্রশাসন জানিয়েছে, এই আদেশ কার্যকর করতে হ্রদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পরবর্তী 3 মাসের মধ্যে মাছের প্রাকৃতিক প্রজনন সুষ্ঠুভাবে সম্পন্ন না হলে বা হ্রদে পর্যাপ্ত পানি না বাড়লে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হতে পারে। এ সময়ের মধ্যে হ্রদে কার্প জাতীয় মাছের পোনা ছাড়া হবে। পাশাপাশি হ্রদে মাছের উপর নির্ভরশীল প্রায় 27,000 নিবন্ধিত জেলের মাঝে 30 কেজি করে চাল বিতরণ করা হবে।
লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে চলছে 2 দিনব্যাপী বৈশাখী ক্রীড়া উৎসব। উৎসবের মূল আকর্ষণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। জেলা সদরের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। উদ্বোধনের আগে কলেজের মাঠে কানায় কানায় ভরে যায় হাজারো দর্শকের ভিড়। মেলায় আবহমান গ্রাম বাংলার নানা খেলার পাশাপাশি রয়েছে বিভিন্ন বয়সীদের জন্য ব্যতিক্রমী সব খেলার আয়োজন। চলছে ভলিবল টুর্নামেন্ট। তবে উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। সে ঘোড়দৌড় দেখতে কলেজ প্রাঙ্গণে উপচে পড়া ভিড়। শতাধিক সওয়ারি তাদের ঘোড়া নিয়ে অংশ নেন প্রতিযোগিতায়। হাজারো মানুষের উল্লাস আর করতালিতে জমে ওঠে ঘোড়ার দৌড়। গতবারের চ্যাম্পিয়ন নওগাঁর হালিমা খাতুন এবারও তার ঘোড়া চালনার নৈপুণ্যে মুগ্ধ করেন সবাইকে। বৈশাখী উৎসব এখানে শুরু হয়েছে, এটা অনেক ভালো লাগছে। ঐতিহ্য বান্ধব, এখানে মেয়েদের নানান রকমের খেলা হয়েছে, সেগুলো আমরা দেখলাম। এখানে ঐতিহ্যবাহী চেঙ্গু পেন্টি, ঐতিহ্যবাহী দড়ি উটকুন দিয়ে দড়ি বুনন প্রতিযোগিতা, এখানে ভলিবল খেলা রয়েছে। অনেক বাচ্চারা আছে যারা যে অনেক দিক দিয়ে ট্যালেন্টেড, কিন্তু ওরা মানে সুযোগ পায় না কিছু। এরকম যদি কিছু অনুষ্ঠান হয় তাহলে গ্রাম অঞ্চলের বাচ্চারা তার প্রতিভাটা তুলে ধরতে পারবে। বহু মানুষ আসছে এখানে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। এখানে সবাই মিলে এসেছে, অনেক ভালো লাগছে। আশেপাশের পরিবেশ অনেক সুন্দর। হারিয়ে যাওয়া বাঙালির যে ঐতিহ্যগুলো রয়েছে এগুলো যেন আমরা ধরে রাখি। আমরা নিজেরা যদি নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলি তাহলে ভিন জাতির যে সংস্কৃতি, যেটা আমাদেরকে আগ্রাসনের মতো গ্রাস করে ফেলেছে বাংলাদেশকে, সেখান থেকে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা উদ্ধার করে আনতে চাই। এই উদ্দেশ্যগুলো সামনে রেখে আমরা এই আয়োজন করে থাকি। শেষ করব বিকেল 4টার দেশের খবর। তার আগে নাসির সিনটাইজ গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাওড়ে আতঙ্ক, বজ্রপাতে 4 বছরে সুনামগঞ্জে 68 মৃত্যু। বিদ্যুৎ নেই, ডিজেল নেই, সেচের অভাবে বোরো উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়নে 11 দফা কর্মপরিকল্পনা। চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 117তম আসর। মালয়েশিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর মুজাহিদ নিহতের ঘটনায় দেশটির সেনা কর্মকর্তার রিমান্ডে। এবং কাপ্তাই লেকে মাছ ধরায় 31 জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা। এই ছিল বিকেল 4টার দেশের খবর। সঙ্গে থাকায় ধন্যবাদ।